জ্যাম হাব স্টুডিও স্বপ্ন যেখানে সত্যি হয়। জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প। প্রতি শনিবার রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প দিয়ে সাজানো আমাদের শনিবারের গপ্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জ্যাম হাব স্টুডিও। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প এই সেগমেন্টে আজ আপনাদের শোনাব আশিস চক্রবর্তীর লেখা দোলনা। জ্যাম হাব স্টুডিওর শনিবারের গল্পের সমস্ত শ্রোতা বন্ধুদের জন্য জানিয়ে রাখি, এবারের গল্পে স্বয়ং লেখক নিজেই অভিনয় করছেন। তাই শুনতে থাকুন আজকের গল্প। নির্দেশনা ও সূত্রধরের ভূমিকায় আমি ইন্দ্র, চরিত্রবিন্যাসে আরফান আলী খান, আবহ সঙ্গীত, স্পেশাল এফেক্ট ও পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু, সমরেশবাবু আশিস চক্রবর্তী, সাহেব কৃষ্ণেন্দু পাত্র, বিপ্লবী মহিলা অর্পিতা, শিল্পী আরফান আলী খান। শুরু হচ্ছে আজকের গল্প দোলনা। পুরনো জিনিস কেনাবেচার ওয়েবসাইটে রীতিমতো প্রায় প্রতিদিনই সন্ধেবেলায় চোখ বোলানোটা আমার দীর্ঘদিনের অভ্যাস। ঘরে বেশ অনেক জিনিস ইতিমধ্যে এসেও গেছে ওখান থেকেই। কোনো কিছু পছন্দ হলে এক মুহূর্ত সময় নষ্ট না করে ওদের প্রক্রিয়া অনুযায়ী বিজ্ঞাপনদাতার সঙ্গে যোগাযোগ করে কিনে ফেলি। পুরনো জিনিস ঘরে তোলার এক উপরি ফায়দা আছে। বস্তুটির সঙ্গে জড়িত স্মৃতি, ঘটনা সব কেমন যেন বাড়িতে এসে পৌঁছয়, আর সেটা আবিষ্কার করতে পারলে আলাদা একটা ভালো লাগা এসে জোটে। সে কারণে পুরনো কিছু কিনলে আমি সর্বদা সেই বস্তুটির খানিকটা ইতিহাস জানতে চাই ওই বিক্রয়কর্তার কাছ থেকে। এসবের মধ্যে আমার সবচেয়ে প্রিয় হলো গত বছর কেনা বীর দেশনায়ক সুভাষ বোসের পাথরের মূর্তিটি। মূর্তিটি নির্মাণ করেছেন একজন স্বাধীনতা সংগ্রামীর সন্তান, বিখ্যাত দক্ষিণী ভাস্কর্য শিল্পী শ্রীযুক্ত রামানুজ গোপালাচারী। এক নজরেই সেটি দেখলে মোহিত হয়ে যেতে হয়। বর্তমানে সেই অতুলনীয় মূর্তিটি আমার শোবার ঘরের টেবিলে আশ্রয় নিয়ে আমার ঘরকে শোভাবর্ধন করে চলেছে। শনিবার দিন সন্ধেবেলায় এরকমই একটা বিজ্ঞাপন দেখে আমার চোখটা আটকে গেল। বিজ্ঞাপনটা ছিল একটি দোলনার। অপূর্ব কারুকার্যে সুসজ্জিত বৃহৎ আকারের দোলনাটি। বিক্রেতা যে কটি ছবি ওয়েবসাইটে আপলোড করেছেন প্রত্যেকটির মধ্যে এক অদ্ভুত আকর্ষণ রয়েছে। সৌন্দর্যে চোখ ধাঁধিয়ে যাবার জোগাড়। এর বয়স অধিক হলেও তার যৌবনকাল যেন অতিক্রান্ত হয়নি। নকশার বৈচিত্র্য দেখলে সহজেই অনুমান করা যায় বস্তুটি দুঁদে শিল্পীর দ্বারা নির্মিত। নিম্নে দেওয়া ফোন নাম্বারে কল করে বিজ্ঞাপনে উল্লেখ্য নামটি বলতেই ওপাশ থেকে এক ভদ্রলোক বললেন, ইয়েস স্পিকিং। কণ্ঠস্বরটা একটু অন্যরকম লাগলো। আমি বললাম, হ্যাঁ, আপনি কি বাঙালি? হ্যাঁ, এদেশীয়। বলছিলাম ওই আপনার বিজ্ঞাপনে দেওয়া দামটা কি ফিক্সড? অবশ্যই নয়। আপনি এক কাজ করুন, সামনের রবিবার বিকেলে আমার এখানে চলে আসুন। জিনিসটাকে নিজের চোখে দেখেও নেবেন, আর দাম নিয়ে কিছু বলার থাকলে সামনাসামনি বলাই ভালো। আমি আমার প্রপার ঠিকানাটা আপনার এই নম্বরে টেক্সট করে দিচ্ছি। ওকে ওকে ওকে। এই বলে ফোনটা কাটতেই মিনিট খানেকের মধ্যে ঠিকানাটা এসে গেল আমার কাছে। ভদ্রলোকের পুরো নাম সমরেশ সান্যাল। বিজ্ঞাপনে SS লিখেছিলেন ভদ্রলোক। বাড়ি মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ।
আমার এখান থেকে প্রায় ঘন্টা তিনেকের পথ। ঠিকানায় যা উল্লেখ ছিল সেই মাফিক পৌঁছতে বিশেষ অসুবিধে হয়নি। ডোরবেল টিপতেই একজন বেরিয়ে প্রাথমিক কিছু জিজ্ঞাসাবাদ করে বসার ঘরে নিয়ে গিয়ে বসতে দিলেন। আশপাশ চাইলে সহজেই বোঝা যায় যে বেশ সম্ভ্রান্ত আর সচ্ছল পরিবার। কোনো রকম দায়ে পড়ে দোলনাটা বেচতে তিনি রাজি হননি নিশ্চয়ই। ঘরে ঢুকতে ঢুকতে আরও কিছু পুরনো শৌখিন বেশ মূল্যবান বস্তু চোখে পড়েছে। মিনিট পাঁচেক পর 2 কাপ চা সামনের টেবিলে রেখে চলে গেলেন আরও একজন। পরক্ষণেই ঘরে ঢুকলেন সমরেশবাবু। এসেই হাত জোড়ো করে বললেন, নমস্কার, আমি বিজ্ঞাপনটা দিয়েছিলাম। হাঁটা চলা দেখলে বোঝা যায় বেশ বয়স হয়েছে, কিন্তু শারীরিক গঠন কিংবা কণ্ঠস্বরে তা বোঝাই যায় না। লম্বা, স্বাস্থ্যবান, মাথা ভর্তি কালো চুলের মধ্যে 2-1টা পাক ধরেছে। চোখে কালো ফ্রেমের চশমা, পরনে পাঞ্জাবি। এসেই উল্টো দিকের সোফায় বসে চায়ের কাপটা তুলে নিয়ে বললেন, কোথা থেকে আসা হচ্ছে? আমার নাম, ঠিকানা, কর্ম সমস্ত কিছু জানার পর তিনি বললেন, জিনিসটা আপনি দেখবেন নিশ্চয়ই। আমি সম্মতি দিয়ে উঠে পড়ে বললাম, হ্যাঁ, চলুন না, ওদিকটায় তাহলে একটু যাওয়া যাক। তারপর কয়েকটা ঘর টপকে ডাইনিংয়ের পাশ থেকে সিঁড়ির পাকদণ্ডি পেরিয়ে এক্কেবারে উঠে পড়লাম তেতলার ছাদে। উঠেই চোখে পড়ল দোলনাটা। মাথার ওপর শেড দেওয়া বিশাল আকৃতির দোলনা। কোথাও এক ফোঁটাও খুঁত নেই। এতক্ষণে বুঝলাম ছবিতে এর আসল সৌন্দর্য কিছুই ধরা পড়েনি। আমাকে আশ্চর্য দৃষ্টি নিয়ে বস্তুটিকে পর্যবেক্ষণ করতে দেখে সমরেশবাবু বলে উঠলেন, আপনার মনে ধরে গেছে নিশ্চয়ই। বিজ্ঞাপন দেওয়ার পর আপনি প্রথম কাস্টমার যে এটাকে ছুঁয়ে দেখছে। কাল রাত্রে কয়েকজন ফোন করেছিল বটে, তবে আপনার কথা শুনে বেশ পজিটিভ বলে মনে হয়েছে, তাই ওদের আমি না করে দিয়েছি। ভালোই করেছেন। আসলে জিনিসটা আমিই নেব। এই জিনিস কারো অপছন্দ হবে না। এসব এখন পাবেন কোথায়? আমি জন্ম থেকে এটাকে এইভাবেই দেখছি। বংশের কে কবে কোথা থেকে এটাকে আনিয়েছিলেন আমি বলতে পারবো না। এত বছর হয়ে গেলেও কোথাও একটা চটে যাওয়া বা ঘষা খাওয়ার চিহ্নও পাবেন না। আমার অনুমান এটা খুব একটা ব্যবহার করা হয়নি। এই কথা শোনার পর ভদ্রলোক খানিকটা চুপ করে গেলেন। আপনাকে তবে সম্পূর্ণ ব্যাপারটা খুলেই বলা ভালো, কারণ আমি তো আর ব্যবসাদার নই। নেহাত কিছু মনের ভাবনার বশীভূত হয়েই এক প্রকার এটাকে ছেড়ে দিচ্ছি, এটা ভাবতে পারেন। ভাবনাটা কীরকম? জানি আপনার মতো শিক্ষিত মানুষের কাছে এসবের কোনো মূল্য নেই। আপনি সেটাকে কুসংস্কার হিসাবেও মানতে পারেন। আসলে এ দোলনায় বংশের কেউই সেরকম চড়েনি, এমনকি আমিও না। আমার পরিবারের সকলেই প্রায় বাইরে থাকে, তারা তো এটাকে চোখেও দেখেনি। এই বাড়ি আমার পূর্বপুরুষের ভিটে। বাবার মুখে শুনেছিলাম এই দোলনায় আমার ঠাকুরদা একবার মাত্র চড়ে রাত্রে খোলা আকাশের দিকে চেয়ে তারা খসা দেখেছিলেন। সে রাত্রে তিনি আর নিচে নামেননি। সকালবেলা বাড়ির লোক তাকে উন্মাদ অবস্থায় আবিষ্কার করেন। ওনার এই অবস্থার পর এই দোলনা এক প্রকার পরিত্যক্ত অবস্থাতেই ছিল বেশ কিছুকাল। এরপর আমি যখন পড়াশোনার জন্য দেশের বাইরে যাই, হঠাৎ একদিন সেখান থেকে শুনি আমার মাকে আর পাওয়া যাচ্ছে না। তড়ি ঘড়ি সেখান থেকে ফিরে এসে শুনি শেষবার মাকে এই দোলনাতেই দুলতে দেখা গিয়েছিল। তারপর কত থানা পুলিশ, কিছুতেই কোনো হদিশ পাওয়া গেল না আজ অবধি।
এখন আমরা তাকে মৃত বলেই ধরে নিয়েছি। এরপরেও আমি এটাকে অপয়া বা অলৌকিক বস্তু বলে মনে করিনি। কিন্তু আমার সমস্ত শিক্ষা বিশ্বাসকে আঘাত হানল মাস দুয়েক আগের ঘটনাটা। দম নেবার জন্য সমরেশবাবু খানিকটা থামলেন। আমি জিজ্ঞাসা করলাম, কি সেই ঘটনা? আমার বাড়ির পুরনো চাকর ভোলাকে গত 2 মাস আগে এই দোলনার ওপরে মরে পড়ে থাকতে দেখে আমি এটাকে বাড়ি থেকে দূরে সরানোর কথা ভাবি। এইসব আপনাকে বলে ফেললাম কারণ আমি একজন সাধারণ নির্ভেজাল মানুষ। আজ অবধি কারো ক্ষতি আমি জ্ঞানত করিনি। আমার মাধ্যমে আপনার ক্ষতি হোক হে আমি চাই না। এখন সিদ্ধান্ত আপনার। আমি সবটা শুনে ভাবলাম, একটা নিষ্প্রাণ দোলনা বংশ পরম্পরায় বাড়িতে রয়েছে, আর ওতে চড়ে বসেই সকলের ক্ষতি হয়েছে। এই যুক্তি মেনে নেওয়া যায় না। দুর্ঘটনার প্রাক্কালে প্রত্যেকে চড়েছে, এটা কাকতালীয় ব্যাপার। কিংবা এও হতে পারে ওনার নিকট কোনো মানুষ এই লোভনীয় বস্তুটিকে হাতানোর উদ্দেশ্যে এরকম ঘটনা সমরেশবাবুর মাথায় ঢুকিয়ে থাকতে পারেন। ওটিকে জড়িয়ে অদ্ভুতুড়ে কাহিনী রটিয়ে থাকতে পারেন তিনি। গৃহত্যাগী অনেক মহিলাই তো পৃথিবীতে রয়েছে। ভোলাকে কেউ মেরে দোলনায় শুইয়ে থাকলে আশ্চর্য হওয়ার কি আছে? ঠাকুরদা সারা রাত জেগে তারা খসা দেখবেন, এই ব্যাপারটি তো সবচেয়ে বড় পাগলামি। না, এই 3টি ঘটনার সঙ্গে কোনোভাবেই দোলনার যোগাযোগ আছে বলে আমার মনে হয় না। সুতরাং এটি আমি কিনছি, এটা ফাইনাল। এত সব ভেবে সমরেশবাবুকে বললাম, বলছিলাম দামটা কত দেব বলুন? সমরেশবাবু কপালের ঘাম রুমাল দিয়ে মুছে বললেন, কিছুটা কমিয়ে যা ইচ্ছে হয় দেন। বিক্রির ব্যাপারে আপনাকে খোলসা করে আগেই তো সব বলে ফেলেছি। এরপরে আর দরদামে আটকাবে না। বস্তুটির প্রাচীনত্ব, শিল্প পরিচয় অনুযায়ী যে রেটে সেটিকে আয়ত্ত করে ফেললাম তা কল্পনাতীত। কয়েকজন লোক ডাকিয়ে সেটিকে সেট সমেত ধরাধরি করে গাড়িতে তুলে বাড়ি পৌঁছতে রাত হলো। বাড়িতে পৌঁছে আর দেরি সহ্য হচ্ছে না। বারবার মনে হচ্ছে এক্ষুনি তাতে চড়ে বসি। ছুটে গিয়ে প্রায় ঘুমন্ত অবস্থা থেকে 2-4 জন লোক ডেকে সেটিকে সেটিং করতে করতে প্রায় রাত 1টা পার হলো। উপরি কিছু পয়সা দিয়ে লোকেদের ছেড়ে দিলাম। আমার ঘরের ডাইনিং পেরিয়ে যে বৃহৎ আকৃতির বারান্দা রয়েছে, ওখানে ওটিকে জায়গা করে দিলাম। বারান্দা থেকে সামনে তাকালে পূর্বে গাছপালা ঘেরা জলাশয় দেখা যায়। ইচ্ছে দোলনায় বসে রোজ ভোরবেলা সূর্যোদয় দেখব। সারাদিনের ক্লান্তিতে খাওয়া দাওয়া সেরে ঘুমটা সহজেই এসে গেল। কয়েক ঘন্টা ঘুমের পর হঠাৎ একটা শব্দে ঘুমটা ভেঙে গেল। ইন্দ্রিয় সজাগ হতেই শুনলাম দোলনা শব্দ ছেড়ে দুলছে। খানিকক্ষণ বিছানাতেই পড়ে শব্দটা শুনতে লাগলাম। ঠিক তাই, দোলনাটা তো দুলছে। শব্দটা ডাইনিং ছাড়িয়ে ঘরের জানালা দরজার ফাঁক ফোঁকর দিয়ে কানে এসে পৌঁছচ্ছে। উঠে গিয়ে বাইরের দিকে জানালা খুলে দেখি, না, সেরকম তো ঝোড়ো হাওয়া নেই যে তার বেগে ধাক্কা খেয়ে দোলনাটা দুলবে। তবে চোর ঢুকলো নাকি? ওরম একটা মহামূল্যবান বস্তু পাতলা গ্রিল দেওয়া বারান্দায় বসানোটা মূর্খামি করেছি। এই ভেবে ধীর পায়ে এগিয়ে গেলাম বারান্দার দিকে। বারান্দায় প্রবেশের দরজার কাছে দাঁড়াতেই দোলনা দোলার শব্দের সঙ্গে আরও কিছু শব্দ কানে ভেসে এলো। 2 রকমের শব্দ। এক, কেউ যেন বেশ জোর দিয়েই বারান্দার মেঝেতে পায়ের ধাক্কা মেরে দোলনাটাকে দোলাচ্ছে। আর 2,
তার সঙ্গে নারী পুরুষ মিশ্রিত হাসির কণ্ঠস্বর। আশ্চর্য, এত রাতে কারা ঢুকলো ঘরে? বাইরে চাঁদ ডোবার সময় হয়ে এসেছে, তবে আলোটা জোরালো। দরজায় আতশ কাঁচ বসানো ছিদ্র দিয়ে বারান্দার দিকে তাকিয়ে দেখি একজন বেশ শক্ত সমর্থ জোয়ান লোক দোলনার পেছনে দাঁড়িয়ে সমানে সেটিকে ঠেলছে, আর দোলনায় বসে দোল খাচ্ছে একজন পুরুষ আর একজন নারী। প্রত্যেকের চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে। স্ফটিকের মতো উজ্জ্বল চোখ নিয়ে গগন বিদারী কণ্ঠে হেসে চলেছে ওরা। পুরুষটির মুখ ভর্তি দাড়ি রয়েছে, অগোছালো বিশ্রী দাঁতের পাটি সামনের দিকে প্রসারিত, আর বয়স্কা মেয়েটির এলোমেলো লকলকে সাপের ফণার মতো চুলগুলো বিছিয়ে রয়েছে সর্বাঙ্গে। দোলনার দুলুনিতে অন্ধকার ছেড়ে সমানে উড়ছে। এরা কারা? সমরেশবাবুর ঠাকুরদার দাঁড়ি ছিল, সেটা ওনার বাড়ির দোতলায় টাঙানো ছবিতে দেখেছি। আর বাকি দুজন তাহলে কি ওনার মা আর চাকর ভোলা? এর বেশি চাঁদের আলোয় কিছু দেখা যাচ্ছে না। গভীর ঘুম থেকে উঠে ঢুলুঢুলু চোখে আমি কি ভুল দেখছি? তাহলে কানে প্রবেশ করছে যে শব্দ, সেটাও কি ভুল? ধীরে ধীরে তিনজনই বিভৎস ক্রূর জ্বলন্ত দৃষ্টি নিয়ে আমার সামনের দরজার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে সমানে হেসে চলেছে। এক পলকে দেখলে মনে হয় ওরা প্রত্যেকেই আমাকে যেন দেখতে পাচ্ছে। ভয়ে আমার সর্বাঙ্গ দিয়ে একটা হিমেল স্রোত যেন খেলে গেল। হৃৎপিণ্ড বুকের ভেতরে লাফিয়ে লাফিয়ে চলছে, মাথা থেকে ঝরে পড়ছে ঘাম। খানিক বাদে ওরা দোলনা ছেড়ে দরজার দিকে এগিয়ে আসতে লাগলো। প্রাণ ভয়ে খানিকটা পিছিয়ে হাত বাড়িয়ে বারান্দার লাইটটা জেলে পুনরায় দরজায় চোখ রাখতেই দেখি সব উধাও, দোলনা স্থির। এক মুহূর্তে কয়েকটা নিশাচর বিকট শব্দে চিৎকার করে উঠল। আশেপাশে ঝোপঝাড় থেকে সশব্দে সরে পড়ল যেন হিংস্র শিকারীরা। চোখের দৃষ্টি সূক্ষ্ম করেও ওদের দেখতে পাইনি। তাহলে এতক্ষণ আমি কি ভুল দেখছিলাম? সবটাই কি হ্যালুসিনেশন? হতেও পারে। সমরেশবাবু তার পরিবার আর দোলনার সঙ্গে জড়িয়ে থাকা যে সমস্ত কথা বলেছিলেন, সেই সব না বিশ্বাস করলেও মাথায় খেলা করছিল অনেকক্ষণ। তাছাড়া জার্নি আর ঘুমের ঘাটতিতে মাথা গরম হয়ে গিয়ে এরকম একটা ঘটনা ঘটে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। পরদিন সকালবেলা এরকম একটা দুষ্প্রাপ্য শৈল্পিক বহুমূল্যবান জিনিস বারান্দায় রাখা নিরাপদ হবে না ভেবে লোকজন পুনরায় ডাকিয়ে নিলাম। তারপর সেটাকে ডাইনিংয়ের এক কোণায় গিয়ে তুললাম। সুবৃহৎ ডাইনিং হলের এতে শোভাটা অনেকটাই বাড়ল। তারপর সারাদিন অফিসে কাটিয়ে সন্ধে বাড়িতে ফিরে সদর দরজার কাছে এসে লকটা খুলতে যাব, এমন সময় ঘরের ভেতর থেকে সেই দোলনা দোলার শব্দটা আবার শুনতে পেলাম। দরজায় কান পাতলে স্পষ্ট বোঝা যাচ্ছে শব্দটা। কেউ সেটার ওপর বসে দুলতে দুলতে সুখ উপভোগ করছে। হাতের চাবিটা খুব সাবধানে আবার পকেটে চালনা করে দিলাম। আস্তে আস্তে সদর দরজার থেকে সরে বাড়ির এক পাশে এসে ঘরের জানালা খুলে উঁকি দিয়ে দেখি, হ্যাঁ ঠিকই দোলনাটা দুলেই চলেছে। নিভন্ত সূর্যের আলোয় মুখ বোঝা যায় না, তবে
দোলনার সর্বাঙ্গ জুড়ে এক মেয়ে শুয়ে রয়েছে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। উন্মুক্ত চুলের গোছা মেঝেতে দুলে দুলে স্পর্শ করে চলেছে। শাড়ির আঁচল হাওয়ায় দোলনার গতির বিপরীতে উড়ে চলেছে। দৃশ্যটা যতটা সম্ভব দেখে থ হয়ে দাঁড়িয়ে রইলাম। কে এই আগন্তুক নারী? বন্ধ দরজা ডিঙিয়ে ঢুকলই বা কিভাবে? এক রাশ প্রশ্ন আর দুশ্চিন্তা নিয়ে ছুটে এসে সদর দরজা খুলে ডাইনিংয়ে পৌঁছে দেখি সব উধাও, দোলনা স্থির। কোথায় গেল সে? এ ঘর সে ঘর, ছাদের সিঁড়ি অবধি গিয়েও তার দেখা নেই। শূন্য ঘর আমার দিকে যেন অবাক দৃষ্টি নিয়ে চেয়ে রয়েছে। পোশাক আশাক ছেড়ে বাথরুমে ঢুকে যখন সারাদিনের ক্লান্তি দূষণ ধুয়ে ফেলার জন্য মুখে জলের ঝাপটা দিচ্ছি, তখন আবার সেই শব্দ। দোলনাটা দুলছে, তবে এবার খুব আস্তে। তাড়াহুড়ো করে দরজা খুলে দেখি দুলছে বটে, তবে তাতে কেউ চড়ে নেই। সামনের জানালাটা এর আগে যে আমি খুলে ডাইনিংয়ে চেয়েছিলাম, সেখান থেকেই বোধহয় একটা বাতাসের স্রোত ঢুকে দোলনাটাকে একবার নাড়িয়ে দিয়ে গেছে। নিজের কৌতূহল ধরা পড়ায় একগাল হেসে ফ্রেশ হয়ে নিলাম। রাতের খাবার সেরে ওটির ওপর শুয়ে একবার সজোরে দুলিয়ে দিয়ে স্মার্টফোনে চোখ মেলে অভ্যেস মতো ওয়েবসাইট ঘাঁটছি। বেশ আরামদায়ক উপলব্ধি। শরীরের নার্ভগুলো যেন আলতো আলতো করে ছুঁয়ে দিচ্ছে কেউ। সূক্ষ্ম একটা ঘন বাতাস যেন মাথার চুলের ফাঁকে বিলি কাটছে। ধীরে ধীরে স্বল্প স্পন্দনের একটা স্পার্ক যেন রোমাঞ্চ ধরাচ্ছে সর্বাঙ্গে। দোল খেতে খেতে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। আচমকা অনুভব করলাম আমার বুকের ওপর নুয়ে পড়া দুটো পায়ের আঙুল স্পর্শ করছে, বরফের মতো শীতল। দোদুল্যমান আঙুলগুলো আমার সারা বুকময় ঘোরাফেরা করছে। সেই পা বরাবর দৃষ্টি উঠিয়ে দেখি দোলনার ওপরের কাঠামো থেকে একটি নারীর শরীর ফাঁস লাগিয়ে ঝুলছে। কোমর অবধি বিস্তারিত চুল সর্বাঙ্গে বিছিয়ে রয়েছে। বিস্ফারিত কোটর থেকে ঠিকরে বেরিয়ে আসা রক্তবর্ণের দুটো চোখ একেবারে স্থির। ফ্যাকাশে জিভ থুতনি পর্যন্ত ঝুলে আছে অনেকটা। নিথর হাত দুটো কাঁধ থেকে ঝুলে পড়েছে। ফাঁসের দড়িতে ঘাড়টা ভেঙে বেঁকিয়ে রয়েছে। তৎক্ষণাৎ লাফিয়ে উঠে পড়লাম। দেখলাম মৃতদেহটি খানিকটা দুলে উঠল। পরনে তার এক টুকরো কাপড়। কাপড়টি বিশেষ কায়দায় হাঁটু থেকে বুকের ওপর পর্যন্ত ঢাকা দেওয়া। শরীরে অলংকারের কোনো চিহ্ন নেই। ভয়টা এবার আস্তে আস্তে ছেয়ে পড়ছে আমার সর্বাঙ্গে। নড়বার যেন কোনো শক্তি নেই আর। হৃৎপিণ্ডের গতি বেড়ে যাওয়ায় কপালে বিন্দু বিন্দু ঘাম এক মুহূর্তে জড়ো হয়ে পড়ল। অথচ শরীরে শীত শীত ভাব করছে। জানালার ফাঁক থেকে হালকা হালকা বাতাস এলে সেই ঝুলন্ত দেহটা মৃদু মৃদু দুলে উঠছে। এদিকে অল্প একটু শ্বাস নেওয়ার জন্য মুখ প্রসারিত করে বাতাসটা টানতে হচ্ছে আমাকে। কোনো কিছু করে বসবার আগেই শুনলাম কারা যেন মোটা ভারী জুতোর শব্দ করে এগিয়ে আসছে আমার ঘরের দিকেই। কিন্তু কিন্তু দরজা ভেদ করে কিভাবে প্রবেশ করলো এরা, আর কখনই বা ঢুকে পড়ল? আমার সামান্য ঘুমের অবসরে কি? হাজারো দুশ্চিন্তায় আতঙ্কে আমার মাথার শিরা একেবারে ছিঁড়ে যাওয়ার জোগাড়।
শব্দের গতি আরো কাছে এলে চরম বিপদের আশঙ্কায় সরে পড়লাম দরজার আড়ালে। সেখান থেকে উঁকি দিয়ে দেখি এক সাহেব চুরুট মুখে দিয়ে প্রবেশ করছে, আর তার সঙ্গে আরো একজন লোক। তবে পোশাক আশাক হাল ফ্যাশনের নয়। সাহেবের পরনে পুরনো আমলের লাল কোট, মাথায় সিপাহীদের টুপি, সঙ্গে আসা লোকটার গায়ে খদ্দরের ফতুয়া, কোমরে জড়ানো খাটো করে পরা এক ফালি কাপড়ের টুকরো, দু কাঁধের থেকে ঝোলানো একটা সুবৃহৎ কাপড়ের ঝোলা। এরপর সাহেব লোকটি মেয়েটির ঝুলন্ত মৃতদেহখানি দেখিয়ে ইংরেজি টানে বাংলায় বললেন, দেখো তো, ইহা হইতে তুমি কি বানাইতে পারিবে? লোকটা লাশের কাছে গিয়ে গা টিপে পরীক্ষা করে ফিরে এসে হাসি মুখ করে বললেন, সাহেব, এর হাড়টা বেশ পুরু আছে, অনেক কিছু বানানো যাইতে পারে, তবে একখান ভালো দোলনা বানানো যাইতে পারে। সাহেব চুরুটে টান দিয়ে ধোঁয়া ছেড়ে বলল, কুইক, আমার আজিকেই চাই। আমার ওয়াইফ মেরির বার্থডে আজ, তাই এই গিফট দিতে চাই। লোকটা সাহেবের আদেশ পেয়ে তার ঝোলা থেকে অনেকগুলো কাঁচের শিশি মেঝেতে বিছিয়ে একটা বড় পাত্রে এক এক করে মেশাতে থাকলো। সেই দ্রবণ থেকে উঠে আসা উৎকট ঝাঁঝালো গন্ধ আর ধোঁয়া সারা ঘরময় ছড়িয়ে পড়ল এক মুহূর্তে। তারপর দেহটিকে নামিয়ে মেঝেতে রেখে সম্পূর্ণ দ্রবণটি নিথর দেহের ওপর ঢালতেই তৎক্ষণাৎ রক্ত, মাংস, চুল, কাপড় সব গলে গিয়ে উন্মুক্ত হয়ে পড়ল একটা সাদা ধবধবে কঙ্কাল। নিমেষেই যেন সমস্ত মাংসপিণ্ড কর্পূরের মতো হাওয়ায় অদৃশ্য হয়ে গেল। দরজার আড়াল থেকে শ্বাসরুদ্ধ অবস্থায় সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে পাথর বনে গেলাম। এরপর লোকটা ঝুলি থেকে এক এক করে ক্ষুদ্র বৃহৎ সরঞ্জাম বের করে খুট খুট শব্দ করে কর্মে লিপ্ত হলো। প্রথমে সমস্ত জোর থেকে হাড়গুলোকে খুলে ফেলে মেঝেতে জড়ো করলো। সাহেব তখন সোফায় গা এলিয়ে চুরুটের টানে নিমগ্ন। লোকটা মেয়েটির সমস্ত হাড় খুলে নিয়ে নিপুণ শিল্পীদের মতো যেন কি একটা তৈরি করছে। সময় যত অতিবাহিত হচ্ছে, আস্তে আস্তে রূপ পাচ্ছে সেই সফেদ বস্তুটির ভাস্কর্য। সূক্ষ্মভাবে একের পর এক টুকরো হাড় জোড়া দিয়ে ক্রমে ক্রমে আকার পাচ্ছে বৃহৎ একটা কিছু। বুকের পাঁজরখানা মেঝেতে পেতে তার ওপর দুই পাশে উরু ও পায়ের হাড় দিয়ে এমনভাবে সেজে উঠেছে যেন এক পলকে দেখলে মনে হবে হাতির দাঁতের কারুকার্য। হাত পায়ের হাড়, হাত পায়ের আঙুল, কোনো কিছুই শিল্পকর্ম থেকে বাদ পড়ছে না। খুটখাট শব্দ আর নিপুণ কলা নৈপুণ্যে শিল্পকর্ম শেষ হলে বস্তুটির পূর্ণাঙ্গ রূপ দেখে আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠে যেন একটা পাথর চাপা পড়ল। চোখের শিরা বুঝি ফেটে যাওয়ার জোগাড় এই দৃশ্য দেখে। মেরুদণ্ড বেয়ে একটা কাঁপুনি যেন মুহুর্মুহু ওঠানামা করছে। এ কি দেখছি আমি? এও কি সম্ভব? মাথার ভেতর চিন্তার শেষ না হতেই কানের পাশটায় শুনলাম, সব সম্ভব। তুমি এখন তোমার কৌতূহল, সাহস আর অসমাপ্ত কর্তব্যের বশীভূত হয়ে সময়ের দ্বার খুলে ফেলেছ। ভেসে আসা কথার দিকে মুখ ফিরিয়ে দেখি সেই মৃত ঝুলন্ত মেয়েটি দাঁড়িয়ে রয়েছে আমার
একেবারে পাশেই। গলায় জমা চাপ চাপ রক্তের দাগ। এ মুখ আমি আগেও কোথাও দেখেছি যেন, জীবিত অবস্থায়। আমি আঁতকে উঠে দেওয়ালে ভয়ে সেটে গেলাম। মেয়েটি চুপ থাকার ইশারা দিয়ে হাতের নির্দেশ দিয়ে বলল, আমি মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেলাম তার পিছু পিছু। তারপর পাশের ঘরে ঢুকতেই মেয়েটি আবার বলতে শুরু করলো, ওই সাহেবের নাম হ্যামিল্টন উড। আমি যে সময়ের কথা বলছি তখন মাস্টার তার আদর্শে স্থানে স্থানে গড়ে উঠছে বিপ্লবীদের গুপ্ত সমিতি। ভারত মাতার শৃঙ্খল মোচনের জন্য তরুণ যুবকদের তখন সামলাতে হিমশিম খাচ্ছে এই লাল মুখ সাহেবদের সিপাহীরা। এই শয়তান কুখ্যাত সাহেবকে ইংল্যান্ডের থেকে আনা হয়েছে বিপ্লবীদের দমন করতে। বিপ্লবীদের ধরে ধরে হত্যা করে লাশ উধাও করে দেয় এই পিশাচ। আমি নিজে একজন মাস্টার তার আদর্শে অনুপ্রাণিত বিপ্লবী ছিলাম। দলের নির্দেশে আমি হ্যামিল্টন সাহেবকে মারতে গিয়েছিলাম। হ্যাঁ মারতে, কাজের মেয়ের ছদ্মবেশে ওর বাংলোতে। উদ্দেশ্য ছিল খাবারে বিষ মিশিয়ে শেষ করবো এই নিষ্ঠুর সাহেবকে। কিন্তু সাহেব তার কৃতকর্মের জন্য সদা সর্বদা সতর্ক থাকত। তাই নিজের পোষা কুকুরকে খাবার খাইয়ে সে খাবার খেত প্রতিদিন। এটা আমাদের কারো জানা ছিল না। শেষটায় আমি ধরা পড়ে যাই। তারপর আমাকে আঘাত করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেয় এই সাহেব। ওতেই আমার মৃত্যু হয়। মৃত্যুর পর আমি হিংস্র সাহেবের নৃশংসতার আসল ব্যাপার জানতে পারি। কেন বিপ্লবী বীর সন্তানদের লাশ পাওয়া যায় না। সে সময় বাংলায় পশুর হাড় দ্বারা নির্মিত শিল্পের রমরমা বাজার ছিল। সে সমস্ত শিল্পকর্ম বিদেশে রপ্তানি করা হতো। সাহেবের সঙ্গে ওই যে রয়েছে ওই বেইমান শিল্পী, সেই রকমই এদেশের অনেক ভাস্কর্য শিল্পী অর্থের লোভে বিপ্লবীদের হাড় দিয়ে সাহেবের জন্য তৈরি করে এক একটা ভাস্কর্য। আর সেগুলি শিল্পের নামে চালান হয়ে যায় ইংল্যান্ড। ওতে এমনভাবে পালিশ করা হয় যা দেখে মনে হয় হাতির দাঁতের ভাস্কর্য। আগে পশুর হাড় দিয়ে ও এই জাতীয় শিল্পকলাও তৈরি করত। ওর তাতে পশারে না জমলে এই নিষ্ঠুর সাহেবের ষড়যন্ত্রে সামিল হয়ে বিপ্লবীদের হাড়কে শিল্পকর্মের কাজে লাগায়। এই দুজনে তৈরি করেছে দেশের বীর বিপ্লবীদের মৃত্যুর কারখানা। দেশের আসল শত্রু এই দুজনেই। দেশের লোকজন ঠিক এইভাবে ইংরেজ শাসকদের পদলেহন না করলে কবে এ দেশ স্বাধীন হতো। এই নির্মম কাহিনী শোনার পর আমার শরীর থেকে কর্পূরের মতো ভয় সব উড়ে গিয়ে প্রতিশোধের স্পৃহা জন্মে উঠল। চোখ মুখ সর্বাঙ্গ দিয়ে যেন আগুন ঝরে পড়ছে আমার। এক মুহূর্তে সেই সাহেবের আর
তার ওই সাকরেদের বুকে বুলেট গুঁজে দিতে পারলে যেন ভেতরের আগুনটা আমার শান্ত হয়। এরকমই ভাবছি, মেয়েটি আবার আমায় বলে উঠল, ঠিক তাই, এখনই উত্তম সময়, এগিয়ে যাও। আমিও ওই সাহেবকে খতম করতেই চেয়েছিলাম, পারিনি। আমি আমি পারিনি। মেয়েটির অতৃপ্ত আত্মা যেন আমার মনের কথা সব শুনে ফেলতে পারছে। এটা এর আগেও আমি টের পেয়েছি। এর আগে যারা এই দোলনায় চড়ে বসেছিল তাদের আমি বোঝাতে চেয়েছিলাম বিপ্লবী সংগ্রামের কথা, কিন্তু কথা শেষ না করতে দিয়েই আমি তাকে ইশারা দিয়ে ডাকলাম ডাইনিংয়ের দিকে। সেখানে গিয়ে দেখি দোলনা সম্পূর্ণ প্রস্তুত। তখন তাতে পালিশ আর রং চড়ছে। ঘরের টেবিলে রাখা অনলাইন থেকে কেনা পাথরের প্রিয় সুভাষ বোসের মূর্তিটা ডান হাতে তুলে নিয়ে সাহেবের সামনে গিয়ে দাঁড়াতেই সাহেব সোফা থেকে লাফিয়ে উঠে চুরুটটা ফেলে বলল, What? How it's possible? Gautam, you are alive? Impossible! আমি নিজে তোমার বুকে গুলি করিয়াছি। সঙ্গে সঙ্গে কর্মরত লোকটি তীব্র আর্তনাদ করে বুকের বাম দিকে হাতটা রেখে মেঝেতে উল্টে পড়ল। সাহেবের চোখে চোখ রাখতেই মনে হলো এর সম্মুখীন এর আগেও হয়েছি। এক মুহূর্ত দেরি না করে বহুদিনের সঞ্চিত ক্রোধ জ্বালামুখীর মতো উগরে পাথরের মূর্তিটা দিয়ে সাহেবের মাথার ওপর বারবার আঘাত করে রক্ত বন্যা বইয়ে দিলাম। পরক্ষণেই সাহেবের নিথর দেহটা সশব্দে আছড়ে পড়ল মেঝের ওপর। আমার রাগ যেন তবুও থামেনি। হাতের কাছে একটা বন্দুক পেলে যেন বুকটা ঝাঁচড়া করে দিতে পারলে আমার শান্তি আসে। যেন কবে থেকেই জমে থাকা এক রাশ ক্রোধ কিছুতেই ফুরিয়ে যেতে চায় না। কয়েক মিনিট পর মৃতদেহের দিকে তাকালাম। চেহারাটা আবারও ভীষণ চেনা মনে হতে লাগলো। তবে ঘৃণা ঘৃণা আর ঘৃণা, তীব্র একটা ঘৃণা আমার পিছু কিছুতেই ছাড়ছে না। এরপর মেয়েটির আত্মাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা সাহেব আমাকে দেখে গৌতম ভাবলো কেন? আরে আর এই গৌতমটা কে? আমাদের আমাদের বিপ্লবী সমিতির একজন কর্মী, যে সাহেবকে হত্যা করতে গিয়ে ব্যর্থ হয়। সাহেব তাকে হত্যা করে লাশ গায়েব করে দিয়েছিল। তারপর খানিকটা চুপ থেকে মেয়েটি আবার বলল, গৌতম আর তোমার চেহারা। আমি অবাক হয়ে মেয়েটির দিকে চেয়ে রইলাম। তারপর দেখলাম সে বাতাসে মিলিয়ে যাচ্ছে। আমার দু চোখ আপনা হতেই বুঝে গেল কতক্ষণ পরে চোখ খুলেছি জানি না। চোখ খুলে দেখি আমি দোলনায় দুলছি। হুড়মুড়িয়ে উঠে চোখ কচলাতে কচলাতে দেখি কোথাও কিচ্ছু নেই, শূন্য ঘর আর আমি একা। ঘরটা যেন আমায় গিলে খেতে আসছে। তাহলে এতক্ষণ কি স্বপ্ন দেখছিলাম? না, এ কি করে সম্ভব? তাহলে সমরেশবাবুর কথাগুলো কি সত্যি? এই দোলনা কি অপয়া, অভিশপ্ত, অলৌকিক, নাকি মৃত্যুপুরীর রাস্তা? লক্ষ্য করলাম ডান হাতের চেটোতে সামান্য ব্যথা। ভয়ঙ্কর স্বপ্নের রেশ কিছুতেই যেন কাটে না। মাথার ভেতরটা যেন এখনো বুঁদ বুঁদ করছে।
উঠে গিয়ে চোখে মুখে জলের ঝাপটা দিয়ে বাথরুমের আয়নায় দৃষ্টি ফেলে দেখি জামায় রক্তের ছিটে। বিস্ফারিত চোখ আর ঝুলে পড়া চোয়াল নিয়ে টলতে টলতে ঘরে ফিরে টেবিলের ওপর রাখা সুভাষ বোসের পাথরের মূর্তিটার দিকে চোখ পড়তেই দেখি সেটি রক্তে মেখে চপচপ করছে। নজর ঘুরিয়ে দোলনার ওপর ফেলতেই দেখলাম সেটাও দুলে উঠল সামান্য। দোদুল্যমান দোলনার দিকে নিষ্পলকভাবে চেয়ে থেকে আমার পুরাণে বর্ণিত বৃত্তাসুর বধের জন্য দধীচি মুনির আত্মত্যাগের কথা মনে পড়ে গেল। এতক্ষণ শুনলেন আশিস চক্রবর্তীর লেখা দোলনা। গল্পকার আশিস চক্রবর্তীর কাছে আমরা চিরকৃতজ্ঞ আমাদের পাশে থাকার জন্য। এরকমই কিছু রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, সঙ্গে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। আগামী শনিবারের গল্পে এরকমই এক রোমহর্ষক গল্প নিয়ে আমরা আসছি। জ্যাম হাব স্টুডিও। স্বপ্ন যেখানে সত্যি হয়।